ভিউয়ার্স, এখন আমরা শিখব অংশীদারদের মূলধন হিসাব। খুবই সহজ। অংশীদারদের মূলধন হিসাব, এই জন্য আমি আগে খুঁজবো অঙ্কে মূলধন কোথায় আছে। প্রারম্ভিক মূলধন একদম শুরুতেই দেওয়া থাকে। তো আমি তারিখ ধরে নিই 2016 জানুয়ারি 1। তো আমাকে প্রারম্ভিক মূলধনটা লিখতে হবে ব্যালেন্স বিডি দিয়ে। তো যার যার মূলধন তার তার ঘরে টাকাটা বসাবো। যদি অঙ্কে অতিরিক্ত মূলধন থাকে, সেই ক্ষেত্রে যে তারিখে অতিরিক্ত মূলধনটা নিয়ে আসা হয় ওই তারিখটা লিখতে হবে। আমি সাপোজ ধরে নেই জুলাই 1। জুলাই 1-এ অতিরিক্ত মূলধন নিয়ে আসা হয়েছে। তো আমি এখানে লিখবো নগদান হিসাব। সাপোজ হৃদয় অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, হৃদয়ের ঘরে আমি অতিরিক্ত মূলধনের টাকা বসাবো। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো উত্তোলন হিসাব। যেহেতু উত্তোলন ডেবিট, কাজেই অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে এসে লিখতে হবে উত্তোলন হিসাব। হ্যাঁ, উত্তোলন হিসাব। যে যত টাকা উত্তোলন করেছে তার ঘরে তত টাকা আমরা বসিয়ে দেব। আচ্ছা, তো এইবার আমাদের কাজ হচ্ছে দুই পাশে হেডিং লেখা, লাভ লোকসান, লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। এই পাশেও আমি হেডিং লিখব লাভ লোকসান আবন্টন হিসাব। এখন এই লাভ লোকসান আবন্টন হিসাবটা করা হয়ে থাকে 31 ডিসেম্বর, অর্থাৎ সমাপ্ত বছরের জন্য। কাজেই আমি এটার পাশে লিখব ডিসেম্বর 31 তারিখ। কি লিখব? ডিসেম্বর 31, মানে ডিসেম্বর 31। তো এইবার আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে খুবই সিম্পল। কি চিন্তা করতে হবে? যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যে আইটেমগুলো বসেছিল সেই আইটেমগুলোকে কানে ধরে এই অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসাতে হবে। কি বললাম? অর্থাৎ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যে আইটেমগুলো আছে এগুলোরে কান মোলা দিয়ে এনে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ঋণের সুদ, সেটা কিন্তু আবার অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। কেন আসবে না? কারণ ঋণ বা ঋণের সুদকে মূলধনের অংশ বলা যায় না, কারণ ওটা কোম্পানির টাকা না। ওইটার জন্য আপনি অন্যের কাছে দায়ী আছেন বা অন্যের কাছে আপনি ঠেকা আছেন। দ্যাটস ওয়াই ওইটাকে আপনি অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবেন না। তাহলে কি কি আসে দেখি। যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে জানি কি কি ছিল, সেগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো? অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে। লিখি মূলধনের সুদ। আসিফ যত টাকার সুদ পেয়েছে মূলধনের উপর, আসিফের ঘরে ওই টাকা বসাবো। অনুরূপভাবে হৃদয়ের ঘরে এবং আলামিন। তারপর কি আছে? বেতন। অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বেতনও থাকে, তো সেই বেতন আমি ক্রেডিট পাশে বসাবো। তারপর কি থাকে? কমিশন থাকে, এই কমিশনও বসাবো এখানে। সাপোজ আলামিন কমিশন পায় নাই, কাজে আলামিনের কমিশনের ঘরে কোনো টাকা বসবে না। এরকম ভাবে আমি একটা ডট দিয়ে দেব। আচ্ছা, তারপর কি আসে? আমরা জানি যে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে মুনাফার অংশ থাকে, সেই মুনাফার অংশ আমরা এখানে বসাবো। যার যার মুনাফার অংশ তার তার ঘরে বসিয়ে দেব। আচ্ছা, এবার আসা যাক অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে। আচ্ছা, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে ওগুলোকে কানে ধরে এনে কোথায় বসাবো? লাভ লোকসান আবন্টন হিসাবে, অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে। তো কি কি ছিল একটু দেখা যাক।
উত্তোলনের সুদ ছিল, তো যার যার উত্তোলনের সুদ তার তার ঘরে আমি বসাবো। পণ্য উত্তোলন ছিল, লিখি পণ্য উত্তোলন। আপাতত এতটুকুই জানি নাকি। বকেয়া বকেয়া যে আয়গুলো আছে, বকেয়া আয় তো অংশীদারদের লাভ লোকসান মানে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে বসে। বকেয়া আয়, অগ্রিম ব্যয়, এগুলো কোথায় বসে? ওগুলো থাকলে ওগুলো এখানে আসতো। আর বকেয়া খরচ বা অগ্রিম আয় এগুলোকে কি এক কথায় বলে দায়। তাই এগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে থাকে। তো ওগুলো যদি থাকতো অঙ্কে তাহলে এখানে আসতো, এই মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসতো। তো আপাতত আমরা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি। যখন অঙ্ক প্র্যাকটিস করবেন মোর অ্যান্ড মোর, তখন নতুন নতুন অনেক আইটেম পাবেন, অনেক কিছুর সাথে পরিচিত হবেন, তো তখন এক্সপার্ট হয়ে যাবেন, নো প্রবলেম। আপাতত আমরা মূল বেসিক ফাউন্ডেশন ফর্মুলাটাই জানি। তো এবার আমাদের কি কাজ বাকি? এবার আমাদের কাজ বাকি হচ্ছে ব্যালেন্সিং করা। তো ব্যালেন্সিং কিভাবে করব দেখি একটু। ব্যালেন্সিং, দুই পাশে সমান বরাবর স্কেলিং করব। অংশীদারদের মূলধন হিসাবে সবসময় দেখা যায় যে ক্রেডিট পাশের অ্যামাউন্টটা বেশি হয়, তো ক্রেডিট পাশে আগে যোগ করি। আসিফের ঘরে আগে যোগ করে যে অ্যামাউন্টটা পেলাম ওটারে সাথে সাথে কানে ধরে নিয়ে এসে আসিফের ডেবিট পাশের ঘর বরাবর বসিয়ে দিলাম। এবার কি করব? এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টগুলো বিয়োগ করে দিলে একটা পার্থক্য পাবো। সেই পার্থক্য টাকাটা এখানে বসিয়ে দেবো এবং এটার নাম লিখবো ব্যালেন্স সিডি। কি নাম লিখবো? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত তারিখে লিখতে হয়? ডিসেম্বর 31, বছরের শেষ তারিখ বা মাসের শেষ তারিখ। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। এবার বাকি আছে হৃদয়ের কাজ, হার্টের কাজ বাকি আছে। আমরা একটু হার্টের মধ্যে অপারেশন চালাবো। তো দেখা যাক, এটার যোগফল ঠিক এ পাশেও বসাবো। এবার কি করব? এই টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করে দিয়ে পার্থক্যটা এখানে বসাই দেব। এটার নাম কি? ব্যালেন্স সিডি। এখানে তো লেখাই আছে, আর লেখার প্রয়োজন আছে নাই। লাস্ট কলাম আমরা এবার যোগ করব। অনুরূপভাবে এই অ্যামাউন্টটা এখানে বসাবো। তো এই টাকা থেকে এই টাকার বিয়োগ করে দিলে দেখা একটা পার্থক্য বের হবে, সেটা নাম ব্যালেন্স সিডি। এবার এই ব্যালেন্স সিডি গুলোকে ঠিক বিপরীত পাশে, ব্যালেন্স সিডি গুলো কোথায় আছে? ডেবিট পাশে। তো ক্রেডিট পাশে চলে আসি। ক্রেডিট পাশে যেখানে আমি হিসাব ক্লোজিং করেছি, যোগফলে আমি ক্লোজ করে দিয়েছি, ঠিক তার নিচ বরাবর আমাকে লিখতে হবে ব্যালেন্স বিডি। লিখতে হবে ব্যালেন্স বিডি। ওই ব্যালেন্স সিডির যে অ্যামাউন্টগুলো আছে, ব্যালেন্স বিডি, ওই অ্যামাউন্টগুলোই আমরা বসাবো। আসিফেরটা আসিফের ঘরে, হৃদয়েরটা হৃদয়ের ঘরে, আলামিনেরটা আলামিনের ঘরে। এবার প্রশ্ন, এটা ছিল আমি ধরে নিয়েছি 2016 ডিসেম্বর 31, যেই বছরে হিসাব করেছি ওই বছরের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখতে হয়েছে। তাহলে ব্যালেন্স বিডি তো তার পরের মাসের 1 তারিখ। তা আপনি চিন্তা করেন, ডিসেম্বরের পরের মাসটা কি? নতুন বছরের প্রথম মাস, জানুয়ারি। তখন কি আর 2016 থাকে? তখন বছরটাও চেঞ্জ হয়ে যায়, 2017। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে লিখতে হবে 2017 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। I hope all the viewers understand this method. এখানেই শেষ নয়, আরো কিছু কথা বাকি আছে। তো বাকি কথাগুলো আমরা একটু শুনি। তো আমি এখানে যে অংশীদারদের মূলধন হিসাবটা করেছি, এটা হচ্ছে স্থির পদ্ধতি। এই পদ্ধতিতে অংশীদারদের মূলধন, নট মিস্টেক, এটা আমি যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব করেছি এটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, পরিবর্তনশীল অংশীদারদের মূলধন হিসাব পদ্ধতি। এই পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিমাণ পরিবর্তন হয়। আরেকটা মেথড আছে, পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্থির পদ্ধতি। যদি বলে স্থির পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাও, তাহলে কি করবে? তাহলে তো আপনাকে অংশীদারদের মূলধনের পরিমাণকে পরিবর্তন করা যাবে না।
খুবই সিম্পল। তখন আমাকে অংশীদারদের মূলধন হিসাব করার জন্য দুইটা পার্ট করতে হবে। নাম্বার 1 পার্ট অংশীদারদের মূলধন হিসাব, এই মূলধনটুকু নিয়েই আলাদাভাবে একটা হিসাব করা হবে, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। আর বাকিগুলোকে নিয়ে আমাকে আরেকটা হিসাব করতে হবে, সেটা নাম দিতে হবে অংশীদারদের চলতি হিসাব। তো আপনারা যদি এই ছকটা বুঝে থাকেন তাহলে ওটাও বুঝে থাকবেন। একদম সেম প্রসেস, জাস্ট খালি আমরা আলাদা করব, সেপারেশন করব। কিভাবে সেপারেশন করব? এই যে দেখাই, এই যে ব্যালেন্স সিডি, অতিরিক্ত মূলধন যে জিনিসগুলো আছে এগুলোকে, এই মূলধনগুলোকে টোটালি আলাদা করে ফেলবো, আলাদা। অর্থাৎ এই উত্তোলনও এখানে আসবে না। আমি যে লাইন দিয়ে মার্ক করেছি এইটুক আলাদাভাবে করাটাই হচ্ছে স্থির পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব। দেখেন এখানে কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে কোনো পরিবর্তন হবে না, জাস্ট যার যত মূলধন আছে ওইটাই ব্যালেন্স থেকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ওই এটাতেও এখানেও যেরকম ব্যালেন্স সিডিভিডি করেছি এখানেও আবার ব্যালেন্স সিডিভিডি করতে হবে, একদম সেম প্রসেস। জাস্ট খালি এই দুইটা, এই ছকটাকে একটু ভাঙা, এই যে আমি যে লাইন বরাবর ভাঙছি, অর্থাৎ এই সেম ছক আমাকে লিখতে হবে তারিখ বিবরণ আসিফ হৃদয় আলামিন, অনুরূপভাবে তারিখ বিবরণ আসিফ হৃদয় আলামিন ডেবিট ক্রেডিট করে আমাকে শুধু মূলধনটুকু নিয়ে আলাদাভাবে এই কাজটা করতে হবে। তো আমরা জানি মূলধন ক্রেডিট, ক্রেডিট পাশে গিয়ে লিখবো ব্যালেন্স বিডি, লিখে টাকা লিখবো। যদি অতিরিক্ত মূলধন থেকে অতিরিক্ত মূলধন অঙ্কন হিসাব দিয়ে লিখবো, লিখার পরে কি করবো? ব্যালেন্স করবো দুই পাশে। দেখা যাবে যে ব্যালেন্স সিডি এই পাশে কোনো টাকাই নেই, পুরো টাকাটাই কি হবে? ব্যালেন্স সিডি, মানে মূলধনের কোনো পরিবর্তন হয় নাই। তো এই যে বাকি যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই বাকি অংশটুকু নাম হবে অংশীদারদের চলতি হিসাব। কি হিসাব? অংশীদারদের চলতি হিসাব। উপরে হেডিং থাকবে অংশীদারদের চলতি হিসাব, আবার একটা ছক করতে হবে তারিখ বিবরণ আসিফ হৃদয় আলামিন, তারিখ বিবরণ আসিফ হৃদয় আলামিন ডেবিট পাস ক্রেডিট পাস। উপরে হেডিং কি থাকবে? অংশীদারদের চলতি হিসাব। দিয়ে এই বাকি কাজটুকু আমাকে করতে হবে। ওই যে ওখানে যেরকম আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশের গুলো ক্রেডিট পাশে নিয়ে আসতাম, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশের গুলো ডেবিট পাশে নিয়ে আসতাম, এই হেডিং এর মধ্যে আমাকে এখানে সেম কাজটাই করতে হবে। মানে জাস্ট আমি যে কাজটা করেছি এটাকে দুইটা ভাগে করা, মূলধনের অংশটুকু আলাদাভাবে করা আর মূলধন ছাড়া বাকি যে জিনিসগুলো এখানে আছে সেইগুলো নিয়ে আলাদাভাবে করা। এটাই হচ্ছে মূল থিম। অংশীদারদের মূলধন হিসাব আলাদা করে ফেললাম, আর বাকি কাজগুলো নিয়ে যে হিসাবের কাজটা করলাম সেটার নাম লিখলাম কি? অংশীদারদের চলতি হিসাব। যদি প্রশ্নে কোনো কিছুই না বলা থাকে, যদি ডিরেক্ট প্রশ্ন করে যে অংশীদারদের মূলধন হিসাব দেখাও, তাহলে নর্মালি আমরা এই অংশীদারদের মূলধন হিসাব দেখাবো টোটালি। যদি উল্লেখ করে স্থির পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাও, তাহলে কি করতে হবে? এই যে আলাদা করতে হবে, তারপরে আলাদাভাবে অংশীদারদের চলতি হিসাব দেখাই দিতে হবে। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বইতে, আমি সাজেস্ট করবো যে বইটা, সেটা হচ্ছে মোকাররম স্যারের বই। আমার কাছে খুবই ভালো লাগে বইটা। আপনার মোকাররম স্যারের বই থেকে ছকগুলো আবারও খুব ভালো মতো দেখে নেবেন, কারণ ওইখানে খুব ডিটেলস দেওয়া আছে। আমি করাইতে পারিনি এই ডিটেলস, যেমন লাভ লোকসান আবন্টন হিসাবটা আমি একদম পুরোপুরি তুলে ধরতে পারিনি। কয়েকটা আইটেম দেখাইছি কিভাবে বসাইতে হয়, তারপর ডেবিট পাশে কোন আইটেমগুলো আছে, ক্রেডিট পাশে কোন আইটেমগুলো আছে, এইগুলো শুধু আপনাদের স্মরণ করাইছি, বাট ওই ডিটেলস দেখাইতে পারিনি। কারণ এই ছোট্ট একটা বোর্ডে সব কিছুই উপস্থাপন করা আমার পক্ষে পসিবল নয়। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এটা বাসায় ভালো মতো চর্চা করবেন, কেননা এটাই হচ্ছে অঙ্কের মেইন বেসিক, মেইন থিম। আপনি যদি এইটা মাথায় না রাখতে পারেন, এই জিনিসগুলো মাথায় না রাখতে পারেন, তাহলে আপনি অংশীদারের অঙ্ক খুব সহজভাবে করতে পারবে না, প্রবলেম হবে। তো আগে তো আমাকে জানতে হবে কোনটা কোথায় যায়, সেই অনুযায়ী তো আমি অঙ্ক করব। কাজে এই জিনিসগুলো জানা খুবই জরুরি। তো নেক্সট টপিকে আমরা আলোচনা করব অংশীদারি অঙ্কের মধ্যে যে প্রবলেমগুলো থাকে, কিভাবে সুদের পরিমাণ বের করতে হয়, কিভাবে ঋণের সুদের পরিমাণ বের করতে হয়, এই জিনিসগুলো নিয়ে, বা কোনো হিসাব ডেবিট করার কথা বলা থাকলে কি হয়, বা কোনো হিসাব উত্তোলনের কথা, বা কোনো হিসাব ডেবিট করার কথা বলা থাকলে কি হয়, এই বিষয়গুলো আমরা জানবো। মানে এভরিথিং টোটাল কি ধরনের প্রবলেম অঙ্কে দিতে পারে সেইগুলোর সলভ আমরা এরপরের লেকচারে শিখবো। তো অবশ্যই আপনারা
এইটার পর পর আমাদের পরের লেকচারটাও ফলো করবেন।